হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসে আমি আলোচনা করব এমসিকিউর প্রশ্ন উত্তর নিয়ে, অর্থাৎ সমস্ত অধ্যায় থেকে এমসিকিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে 24টা তোমাদের এমসিকিউ পরীক্ষায় থাকে, তার মধ্যে অন্তত পক্ষে অর্থাৎ কম করে হলেও তুমি 20টা এমসিকিউর অ্যান্সার করতে পারবে। সেক্ষেত্রে তোমার পাস করতে অনেক সুবিধা হবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকো। আর প্রথমেই বলে রাখি, তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে মোট 11টা অধ্যায় থাকে। এবছরে তোমাদের 4টে অধ্যায় বাদ দেওয়া হয়েছে। সেই 4টে অধ্যায় হচ্ছে 3 নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায়, 7 নম্বর অধ্যায় এবং 9 নম্বর অধ্যায়। এই 4টে অধ্যায় তোমাদের বাদ দেওয়া হয়েছে এবং বাকি অধ্যায়গুলো অর্থাৎ 1, 2, তারপরে যেগুলো থাকে 1, 2, 4, 5, 8, 10, 11, এই অধ্যায়গুলো তোমাদের কিন্তু এবছর পরীক্ষা হবে। অর্থাৎ আমি এই অধ্যায়গুলো থেকেই এমসিকিউ আলোচনা করছি। প্রথমে আমি 4 নম্বর অধ্যায় থেকে আলোচনাটা শুরু করছি, শেষে আমি 1 এবং 2 নম্বর অধ্যায়ের আলোচনা করে দেব। দেখো প্রথম প্রশ্ন কি আছে দেখো, আর এখানে প্রশ্নগুলো খুব সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ কোন বছর প্রশ্নগুলো এসেছিল একাদশ শ্রেণীর পরীক্ষায় সেগুলোও কিন্তু সাইটে লিখে দেওয়া হয়েছে। আর তোমরা সবসময় মনে রাখবে, তোমাদের জন্য কিন্তু বিভিন্ন বছর অর্থাৎ ইয়ারের প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সুবিধার্থে। পরবর্তীকালে তোমরা ক্লাস 12-এ পড়বে যখন, এই চ্যানেল থেকে অনেক তোমরা হেল্প কিন্তু সেক্ষেত্রে পেতে পারবে। যাই হোক, প্রথম প্রশ্নটা দেখো, আধুনিক ধারণা অনুযায়ী মনোবিজ্ঞান হলো একটা কি? আচরণের বিজ্ঞান। নেক্সট প্রশ্ন, আধুনিক মনোবিদ্যার প্রধান বিষয়বস্তু হচ্ছে মানুষের আচরণ। পরের প্রশ্ন, শিক্ষায় যে ক্ষেত্রটি মনোবিজ্ঞানের দ্বারা প্রত্যক্ষভাবে নির্ধারিত হয় না তা হলো কি? শিক্ষার লক্ষ্য। পরের প্রশ্ন, মনোবিদ্যা হলো চেতনার অনুশীলনকারী বিজ্ঞান। এটির প্রবক্তা অর্থাৎ এটা কে বলেছেন? উইলিয়াম জোন্স বলেছেন। তারপরের প্রশ্ন, মনোবিজ্ঞান সম্মত শিক্ষা ব্যবস্থা হলো শিক্ষার্থী কেন্দ্রিক। তারপরের প্রশ্ন, ড্যাশ হলো মনোবিদ্যার সেই শাখা যা ব্যক্তিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ ধারাকে অনুশীলন করে। এটা হচ্ছে, দেখো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ ধারাকে অনুশীলন করে, এটা হচ্ছে বিকাশমূলক মনোবিদ্যা। তারপরের প্রশ্ন, আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। পরের প্রশ্ন, শিক্ষা মনোবিদ্যার ড্যাশ শাখার অন্তর্ভুক্ত? প্রয়োগমূলক শাখার অন্তর্ভুক্ত। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এটির প্রবক্তা হচ্ছেন ওয়াটসন। তারপরের প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের ফলিত শাখা। তারপরের প্রশ্ন, মনোবিদ্যার আদি পুরুষ কাকে বলা হয়? রুশোকে মনোবিদ্যার আদি পুরুষ বলা হয়। পরের প্রশ্ন, মনোবিজ্ঞানের বিষয়ে প্রথম পরীক্ষা নিরীক্ষা করেন কে? উন্ড। মনোবিদ উন্ড প্রথম পরীক্ষা নিরীক্ষা করেন। এবারে তোমাদের বাড়তি যেসব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সালের প্রশ্ন বাদে, সেগুলো দেখো। প্রথম মনোবিজ্ঞানের পরীক্ষাগার তৈরি হয় কত সালে? 1879 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পরীক্ষামূলক মনোবিদ্যার প্রথম পরীক্ষাগার গড়ে তোলা হয় কোথায়? লাইপজিগ ইউনিভার্সিটি। এবারে 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের যেগুলো করতে হবে এমসিকিউ আকারে, তোমরা জানো 4 নম্বর অধ্যায় বললাম পরীক্ষা হবে না। দেখো, শৈশবে শিশুর শিক্ষার লক্ষ্য হলো, দেখো শৈশবে শিশুর শিক্ষালয়, ঠিক আছে, এটা হচ্ছে শিক্ষালয়। শৈশবে শিশুর শিক্ষালয় হলো কি? প্রাথমিক বিদ্যালয়। তারপরের প্রশ্ন, মনোবিদ আর্নেস্ট জোন্স মানুষের জীবন বিকাশের কতগুলি স্তরের কথা উল্লেখ করেছেন? 4টি স্তরের কথা উল্লেখ করেছেন। পরের প্রশ্ন দেখো, শিশুর ব্যক্তিত্ব বিকাশে যেটা সাহায্য করে তা হলো কি? বিতর্ক সভা। পরের প্রশ্ন, ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংগঠিত হতে থাকে সারা জীবনব্যাপী। পরের প্রশ্ন দেখো, বৃদ্ধি হলো এক প্রকার ড্যাশ প্রক্রিয়া? অ্যান্সার হবে জৈবিক প্রক্রিয়া। তারপরের প্রশ্ন,
মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কটি ভাগে ভাগ করেছেন? অ্যান্সার হবে 10টি ভাগে। তারপরের প্রশ্ন, জীবন বিকাশে শৈশব স্তরের অন্তর্ভুক্ত একটি শিশুর বয়স হলো কত? একটি শিশুর বয়স হলো 3 বছর। পরের প্রশ্ন, পান্থীয় বাল্যের বয়স সীমা কত? 8 থেকে 12 বছর। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, বাল্যকালে শিশুর প্রথাগত শিক্ষাকে বলা হয় কি? প্রাথমিক শিক্ষা। তারপরের প্রশ্ন, যে শিক্ষার স্তর বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা হলো কি? তা হলো প্রাথমিক শিক্ষা স্তর। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন, জীবন বিকাশের যে স্তরটিকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় তা হলো কি? তা হচ্ছে কৈশোরকাল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো নার্সারি বিদ্যালয়। তারপরে দেখো, দেখো এটা হচ্ছে উপকরণ ব্যবহৃত হয়। এখানে মন্তেশ্বরী বিদ্যালয়ে ডাইড্যাকটিক উপকরণ ব্যবহৃত হয়। ডাইড্যাকটিক উপকরণ ব্যবহৃত হয়, এই প্রশ্নটা দুবার পরীক্ষায় এসেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। কাসাদাই বাম্বিনী এর প্রতিষ্ঠাতা হলেন কে? মন্তেশ্বরী, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন ফয়বেল। তারপরে, আত্মসক্রিয়তার তথ্য ড্যাশ শিক্ষা চিন্তা, ফয়বেলের শিক্ষা চিন্তা। তারপরে প্রশ্ন দেখো, শিশুর ঘুমের চাহিদা হলো এক প্রকার জৈবিক চাহিদা। তারপরের প্রশ্ন, পান্থীয় বাল্য এর সময়সীমা হলো 8 থেকে 12 বছর। এবারে তোমাদের 8 নম্বর অধ্যায়টা বলবো। তোমরা জানো যে 6 নম্বর অধ্যায় 7 নম্বর অধ্যায় পরীক্ষা হচ্ছে না। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য শিক্ষার্থীরা, শুদ্ধরা পেত না সেটির সুযোগটা। তারপরে প্রশ্ন, প্রাচীন ভারতের কোন স্থানটি ব্রাহ্মণ্য শিক্ষার কেন্দ্র হিসাবে প্রসিদ্ধ লাভ করেছিল? অ্যান্সার হবে তক্ষশিলা। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে কি বলা হতো? শুরুর অনুষ্ঠানকে বলা হতো প্রবজ্জা। পরের প্রশ্ন, বৈশ্যদের জন্য উপনয়নের বয়স ছিল কত? বৈশ্যদের জন্য উপনয়নের বয়স ছিল 12 বছর। তারপরের প্রশ্ন, প্রবজ্জা অনুষ্ঠান, এই বৈশ্যদের উপনয়নের বয়স মানে কি? উপনয়ন করে কিন্তু তারা শিক্ষালয়ে আসতে পারতো, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, বহুবার পরীক্ষায় এসেছে, প্রবজ্জা অনুষ্ঠান পালিত হতো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। উপনয়নের পর শিক্ষার্থীদের কি বলা হতো? বলা হতো দ্বীপজ। তারপরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষালয় হলো গুরুকুল। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রাচীন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল? অ্যান্সার হবে টোল। তোমাদের বিভিন্ন অপশান দেওয়া থাকবে, তার মধ্যে টোলটাই সঠিক অ্যান্সার হবে। তারপরে প্রশ্ন দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ক্ষত্রিয়দের শিক্ষা গ্রহণের সময়কাল, ক্ষত্রিয়দের শিক্ষা গ্রহণের সময়কাল 11 বছর। 11 বছর থেকে ওদের মানে এডুকেশন স্টার্ট হতো। তারপরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা হলো কি? ধর্মকেন্দ্রিক। পরের প্রশ্ন দেখো, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার প্রাচীনতম বিদ্যালয় হলো বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় হলো তক্ষশিলা। তারপরের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের বলা হতো সমন। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের মুখ্য পরিচালককে বলা হতো ভিক্ষু মহাস্থবির দন্তেশ্বয় থয় বয়হস্যই র। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন ধর্মপাল। তারপরের প্রশ্ন দেখো, প্রদত্ত ব্যক্তিদের মধ্যে কে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন? নাগার্জুন। তোমাদের বিভিন্ন অপশান এখানেও দেয়া থাকবে, তার মধ্যে নাগার্জুনটা তোমাদের মানে টিক মারতে হবে। তারপরে আমাদের 10 নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্ন করতে হবে, তোমরা জানো 9 নম্বর অধ্যায় তোমাদের সিলেবাসে থাকছে না। শিক্ষা খাতে বার্ষিক 1 লক্ষ টাকা অনুমোদন বরাদ্দ হয়েছিল 1813 এর চার্টার অ্যাক্টের মাধ্যমে। তারপরের প্রশ্ন, উডের ডেসপ্যাচের প্রথম প্রকাশ করা হয়েছিল কবে? 1854 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ ভারতে প্রকাশিত হয়েছিল কবে? 1854 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, ভারতে প্রথম শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন কে? উইলিয়াম হান্টার।
তারপরের প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা স্তরে এ এবং বি কোর্সের প্রস্তাব রাখা হয় কিসে? হান্টার কমিশনে। তারপরে দেখো, সিমলা শিক্ষা সম্মেলন হয়েছিল 1901 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্যাডলার কমিশনের অপর নাম কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছিল কবে? 1944 খ্রিস্টাব্দে। সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, উডের ডেসপ্যাচ রচনা করেছিলেন স্টুয়ার্ট মিল, জন স্টুয়ার্ট মিল পুরো নাম। তারপরের প্রশ্ন, স্যার চার্লস উড যে নামে খ্যাত ছিলেন তা হলো লর্ড হ্যালিফ্যাক্স নামে খ্যাত ছিল। কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, মানে লর্ড হ্যালিফ্যাক্স নামে কে খ্যাত ছিল, তখন তোমাদের অ্যান্সার করতে হবে স্যার চার্লস উড। গ্র্যান্ট ইন অ্যাহেড প্রথা চালুর সুপারিশ করা হয় উডের ডেসপ্যাচে। পরের প্রশ্ন, উডের ডেসপ্যাচকে ম্যাগনা কাটা এর সঙ্গে তুলনা করেছিলেন জেমস সাহেব। তারপরের প্রশ্ন, চুইয়ে পড়া নীতি বলা হয় উডের ডেসপ্যাচ এ। নীতি বলা হয় কোথায়? উডের ডেসপ্যাচে। তারপরে 11 নম্বর অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলো করতে হবে দেখো, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন। তারপরের প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায়। তারপরের প্রশ্ন, বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণের জন্য যে বিদ্যালয় প্রতিষ্ঠার কাজে নিযুক্ত ছিলেন তা হলো নর্মাল স্কুল। সংস্কৃত কলেজের সাথে যুক্ত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরের প্রশ্ন, মাতৃভাষায় মাতৃদুগ্ধ এটির প্রবক্তাকে? রবীন্দ্রনাথ এটির প্রবক্তা। নৈতালিম শিক্ষার প্রবর্তন করেন কে? নৈতালিম শিক্ষা প্রবর্তন করেন গান্ধীজি। তারপরের প্রশ্ন, হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা করেছিলেন কে? প্রস্তাবনা করেছিলেন গান্ধীজি। তারপর নেক্সট প্রশ্ন, ড্যাশ তার শিক্ষক শিক্ষণ পদ্ধতির অনুবন্ধ নীতি প্রয়োগ করেছিলেন? গান্ধীজি তার শিক্ষক শিক্ষণ, এই শিক্ষণ মানে হচ্ছে শিক্ষা দেওয়া, আর এই শিক্ষণ মানে হচ্ছে শিক্ষা নেওয়া, ঠিক আছে? অর্থাৎ শিক্ষণ পদ্ধতির অনুবন্ধ নীতি প্রয়োগ করেছিলেন গান্ধীজি। তারপরে দেখো, এবারে শেষে তোমাদের বলেছিলাম যে 1 নম্বর আর 2 নম্বর অধ্যায় আলোচনা করব। এবারে 1 আর 2 নম্বর অধ্যায়টা দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে তোমাদের, শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে? অ্যান্সার হবে শিখ ধাতু। তারপরের প্রশ্ন, এডু কেয়ার কথাটির অর্থ কি? এডু কেয়ার কথাটির অর্থ হচ্ছে পরিচর্যা করা। পরের প্রশ্ন, লাতিন শব্দ এডুকেয়ারের অর্থ হলো বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা। এটা এডুকেশন। এডুকেশন শব্দটি এসেছে যে শব্দ ভাণ্ডার থেকে, সেটা হচ্ছে ল্যাটিন শব্দ। এডুকেটাম শব্দটির অর্থ শিক্ষা দান। এডুকো শব্দের অর্থ হচ্ছে বাইরে আসা। তারপরের প্রশ্ন, শিক্ষা হলো ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া। এই ধারণা অনুসারে শিক্ষার 3টি মেরু হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক আর পাঠ্যক্রম। তারপরে কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্সংগঠন? ডিউইর মতে। তারপরে এমিল গ্রন্থের লেখক হচ্ছেন কে? রুসো এমিল গ্রন্থের লেখক। তারপরের প্রশ্ন, বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত শিক্ষা। তারপরের প্রশ্ন দেখো, ব্যাপক অর্থের শিক্ষা হচ্ছে কি? জীবনব্যাপী প্রক্রিয়া। তারপরের প্রশ্ন, শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন বিবেকানন্দ। তারপরের প্রশ্ন, সংকীর্ণ অর্থের শিক্ষার ধারণা হলো মানসিক শক্তির উৎকর্ষ ও সংকীর্ণ অর্থের শিক্ষার ধারণা হলো কি? মানসিক শক্তির উৎকর্ষই হলো শিক্ষা। সংকীর্ণ অর্থের শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক সক্রিয় এবং শিক্ষার্থী নিষ্ক্রিয়। তারপরে শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি করেছেন গান্ধীজি। তারপরের প্রশ্ন, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। একথা কে বলেছেন? একথা বলেছেন বিবেকানন্দ। সংকীর্ণ অর্থে শিক্ষার সংস্থা হলো রেডিও। তারপরের প্রশ্ন, শিক্ষার
লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি ও সমাজের উন্নয়ন। ডিউইর মতে শিক্ষার উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ। তারপরের প্রশ্ন, বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো কি? বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো পরিণমন। এডুকেশন কথাটির অর্থ ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। উপনিষদে বলা হয়েছে শিক্ষা কি? মোক্ষ লাভের প্রক্রিয়া। শিক্ষার আধুনিক মতবাদ মানবতাবাদ। তারপরের প্রশ্ন, প্রাচীন ভারতের শিক্ষা ছিল ধর্মকেন্দ্রিক, বর্তমানে শিক্ষা হলো শিক্ষার্থী কেন্দ্রিক। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন এবারে 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের, ঠিক আছে। শিক্ষার্থীর যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল, সেই দুটি হলো কি? বংশগতি আর হচ্ছে পরিবেশ। শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত শিক্ষক। তারপরের প্রশ্ন, নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি যে শিক্ষা ব্যবস্থায় দেখা যায় তা হলো কি? নিয়ন্ত্রিত শিক্ষা। তারপরের প্রশ্ন, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। এই উক্তিটি কার? এই উক্তিটি হার্নির। পরের প্রশ্ন, খেলাধুলায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীর যে বিকাশ ঘটে তা হলো দৈহিক বিকাশ। তারপরের প্রশ্ন, সর্বাঙ্গীন বিকাশ বলতে বোঝায় কি? দৈহিক, সামাজিক, পাক্ষবিক বিকাশ। তারপরের প্রশ্ন, আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে বিবেচিত সেটা হচ্ছে সৃজনমূলক। তারপরের প্রশ্ন, বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা ড্যাশ সহপাঠক্রমিক কার্যাবলী বলছে অন্তর্গত। এটা হবে সাংস্কৃতিক কার্যাবলীর অন্তর্গত। তারপরের প্রশ্ন, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলী তা হচ্ছে মাদার প্লে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন কি আছে দেখো, গ্রাম উন্নয়নে অংশগ্রহণ যে ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে বিবেচিত হয় সেটা হচ্ছে সামাজিক। আধুনিক শিক্ষায় সঙ্গীত ও বিতর্ক যে ধরনের কার্যাবলী হিসাবে বিবেচিত সহপাঠক্রমিক কার্যাবলী। এনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে উদ্ভব ঘটেছে এনভাইরন থেকে। তারপরের প্রশ্ন হচ্ছে বংশধারার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে জিন। তারপরের প্রশ্ন, বংশধারা বলতে বোঝায় পিতৃকুল এবং মাতৃকুল থেকে আগত বৈশিষ্ট্যাবলী। মানুষের কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? অ্যান্সার হবে 23 জোড়া। কোন বৈশিষ্ট্যের ওপর বংশধারা প্রভাব ন্যূনতম? পাক্ষবিক বৈশিষ্ট্য। তারপরের প্রশ্ন, ব্যক্তির ব্যক্তিত্ব হল বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার গুণফল। পরের প্রশ্ন, মানুষের দুটি সত্যের মধ্যে একটি হলো জৈবিক, অপরটি হলো সামাজিক। এটা সত্য হবে না, সত্তা। দুটো সত্তার মধ্যে একটা হচ্ছে জৈবিক সত্তা, অপরটি হচ্ছে সামাজিক সত্তা। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন তোমাদের আছে, তোমাদের দেখো তারপরে আমাদের কত নম্বর হলো? 18 নম্বর। এবার 19 নম্বর থেকে আলোচনাটা হবে। 19 নম্বর প্রশ্নটা দেখো। 19 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মানুষের একটি ক্রোমোজোমে জিনের সংখ্যা কত? 1000-এর ওপর। তারপরে দুইজন ব্যক্তি যদি সব দিক থেকে সদৃশ্য হয় তাহলে বলা হবে কি? ভিন্ন কোষী যমজ একই পরিবারের বড় হয়েছে। তারপরে দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে একটি কন্যা হবে যদি নারী ক্রোমোজোম হচ্ছে ওয়াই, পুরুষ ক্রোমোজোম হচ্ছে ওয়াই এর সঙ্গে মিলিত হয়। বর্তমানে শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। তারপরের প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিশুর সম্পর্কে কি ভাবা হয়? যে প্রত্যেকটি শিশু সম্ভাবনাময়। তারপরের প্রশ্ন, আধুনিক শিক্ষকের ভূমিকা হলো সহায়ক, সংযোগ রক্ষাকারী, তারপরে মাধ্যমের কাজ করা, এইগুলো। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন, শিক্ষার্থীদের সঙ্গে কিসের মাধ্যমে সংযোগ রক্ষা করে? ফিডব্যাকের মাধ্যমে। শিক্ষকের প্রথম কর্তব্য হলো শিক্ষার্থীদের প্রতি। তারপরে প্রশ্ন, শিক্ষকের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক আদর্শকে বাস্তবায়িত
করা। তারপরে প্রশ্ন, পাঠ্যক্রম কথাটির অর্থ কি? শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। আধুনিক পাঠ্যক্রমের একটি বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা। পাঠ্যক্রম প্রণয়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষার উদ্দেশ্য পূরণ। তারপরে প্রশ্ন, পাঠ্যক্রম বাস্তবায়িত করেন সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো কি? শ্রেণীকক্ষ। পাঠ্যক্রম বাস্তবায়িতকরণে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রেণীকক্ষ। বিষয়ভিত্তিক পাঠ্যক্রমের ত্রুটি কি? এটি পরীক্ষা ভিত্তিক, এতে শিক্ষার্থীদের সক্রিয়তার অভাব, এতে বৃত্তিমুখী শিক্ষার অভাব। তারপরে পাঠ্যক্রমের ভিত্তি কটি? 4টি। আধুনিক পাঠ্যক্রম এবং গতানুগতিক পাঠ্যক্রমের মধ্যে একটি পার্থক্য কি আছে দেখো। একটি পার্থক্য হচ্ছে আধুনিক পাঠ্যক্রম ভোক্তাদের সহযোগিতা গ্রহণ করা হয়, আর গতানুগতিক পাঠ্যক্রমে হয় না। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে কোনটির আকার বড়? পাঠ্যক্রমের আকার বড়। ঠিক আছে। তারপরের প্রশ্ন, প্রাচীনকালে শিক্ষার্থীদের কোন চর্চার ওপর গুরুত্ব দেওয়া হতো? বহুদিক চর্চা। তারপরের প্রশ্ন, পাঠ্যক্রমিক কর্মসূচি খেলার মাধ্যমে শিক্ষার্থীদের দৈহিক, মানসিক, পাক্ষবিক, সামাজিক বিকাশ ঘটে। শেষ প্রশ্ন, বহি পাঠ্যক্রমিক কার্যাবলী, পাঠ্যক্রম বহির্ভূত কার্যাবলী। এই ছিল তোমাদের আজকের ক্লাস। যে সমস্ত দুর্বল ছাত্রছাত্রী আছো, যারা মনে করছো যে আমরা পড়া মুখস্থ করতে পারছি না, তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা 2বার 3বার বা দরকার পড়লে 10বারও যদি দরকার পড়ে 10বারও তোমরা এই ক্লাসটা দেখে দেখে শুনে শুনে মনে রাখার চেষ্টা করতে পারো। অন্যথায় তোমরা খাতায় লিখে মুখস্থ করার চেষ্টা করো। এক একটা করে অধ্যায় তোমরা লিখে কমপ্লিট করো, তারপরে আবার একটা অধ্যায় লিখবে। এবারে যেসব ছাত্রছাত্রীদের মনে হচ্ছে যে আমাদের লিখতে কষ্ট হবে, অর্থাৎ তোমরা ভাবছো যে আমরা লিখতে পারবো না, একটু কষ্ট করে লিখতে পারবো না, তাদের জন্য সুবিধা আছে কি? তারা পিডিএফ সংগ্রহ করতে পারবে আমার কাছ থেকে। এই পিডিএফটা সংগ্রহ করতে তোমাদের কিন্তু 150 টাকা সেক্ষেত্রে পে করতে হবে। আর যেসব ছাত্রছাত্রী পিডিএফটা সংগ্রহ করতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে পিডিএফ সংগ্রহ করার জন্য। নম্বরটা একবার বলে দিচ্ছি, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করবে, 9123005218। এই নম্বরে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করতে পারো এই ভিডিওর পিডিএফটা। সেক্ষেত্রে তোমাকে পে করতে হবে কত? 150 টাকা, অর্থাৎ 150 টাকা পে করতে হবে। অন্যথায় যারা লিখতে পারবে তোমরা কিন্তু ফ্রিতে লিখে নাও, এখানে কোনো পয়সা লাগছে না। একটু কষ্ট করে লিখলে, নিজে যদি লিখে ফেলো তাহলে কিন্তু মুখস্থ করতেও সুবিধে হবে।